আচ্ছা নাও, তাহলে অধ্যায় হলো 11, তাই তো? কেমিস্ট্রি 11। আচ্ছা দেখো, খনিজ সম্পদ ও জীবাশ্ম। খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায়ে আমি যে বিষয়গুলো তোমাদের পরবর্তী, এই অধ্যায়টা কি নিয়ে, সেটা হচ্ছে এই যে যে বস্তুগুলো মরে যাওয়ার পরে পানির মাটির নিচে যে চাপা পড়ে, ঠিক আছে, যেরকম আমরা শুনছি প্রাগৈতিহাসিক যুগে ডাইনোসর বা ইত্যাদি ইত্যাদি মরে যাওয়ার পরে যে সেগুলা সে দেহের ধ্বংসাবশেষ ইত্যাদি, এইসব বিষয় নিয়ে এই অধ্যায়ের পড়া। এখন যদি এর ভিতরে আরও অনেক পার্ট আছে, যেমন এই অধ্যায় হচ্ছে একটা বিশাল সাইজের অধ্যায়। অধ্যায়টা এরকমভাবে শুরু করা যায়, সেটা হচ্ছে এই অধ্যায়ে আমরা তেল পড়ব, গ্যাস পড়ব, ঠিক আছে, ক্লিয়ার? এই যে প্লাস্টিক দ্রব্যাদি কীভাবে এগুলো বানানো হয়, কীভাবে যে রাসায়নিক বিক্রিয়াগুলো সংগঠিত হয়, এই বিষয়গুলো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু ধাপে ধাপে আগে। প্রথমত আছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি বলতে বহু প্রাচীনকাল আগে, সেই প্রাগৈতিহাসিক যুগে আমাদের পৃথিবীতে যে প্রাণীগুলো ছিল, ডাইনোসর বা অনেক বড় বড় প্রাণী ছিল, সেই প্রাণীগুলো কালক্রমে মারা যায়। মারা যাওয়ার পরে তার বডি মাটিতে চাপা পড়ে। বডি মাটিতে চাপা পড়ার পরে এখান থেকে কয়েকটা ঘটনা ঘটে। উদ্ভিদ, সাধারণত যেগুলো হলো উদ্ভিদ হচ্ছে কয়লাতে রূপান্তরিত হয়। উদ্ভিদের যে বডি, সেই বডিটা কিসে রূপান্তরিত হয়? কয়লা। আর প্রাণীর যে বডি, সেই বডিগুলো গ্যাস এবং তেলে। প্রাণীটা হচ্ছে গ্যাস আর হলো তেল, এই দুইটাতে। প্রাণীর বডি হচ্ছে গ্যাস আর কি তেল, এই দুইটাতে মনে করো যে রূপান্তরিত হয়। ক্লিয়ার? এখন এই যে কিভাবে তেল তৈরি হয়, কিভাবে গ্যাস তৈরি হয়, এর উপাদানগুলো আমরা একটু পড়ব। প্রথমত আমরা পড়ব হচ্ছে পেট্রোলিয়ামটা কি। পেট্রোলিয়াম হচ্ছে অপরিশোধিত তেল। পেট্রোল আর পেট্রোলিয়াম দুটো কিন্তু এক জিনিস না। পেট্রোল হলো যেটা আমরা গাড়িতে তুলি চালানোর জন্য, সেটা। আর পেট্রোলিয়াম হচ্ছে অপরিশোধিত তেল মানে বিষয়টা এরকম যে তেলের যে খনি আছে, সেই তেলের খনিতে তেলটা অপরিশোধিত অবস্থায় থাকে। তেলের কালার তখন দেখতে অনেকটা কালচে মবেলের মতো, ঠিক আছে, মবেল কালারের মতো ওই রকম। ওই তেলটাকে বিভিন্ন পর্যায়ে রিফাইনারি করা হয়। এই বিভিন্ন পর্যায়ে রিফাইনারি করে সেখান থেকে ব্যবহারযোগ্য দ্রব্যাদি তৈরি করা হয়। উদাহরণস্বরূপ, ওই অপরিশোধিত তেলটাকে পরিশোধন করে সেখান থেকে আমরা পাই হচ্ছে গ্যাস, সেখান থেকে পাই পেট্রোল, সেখান থেকে পাই পেট্রোলিয়াম জেলি, যেটা যে মেরিল হিসেবে ব্যবহার করা হয়, সেখান থেকে পাই হচ্ছে প্লাস্টিক পণ্য তৈরি করার দ্রব্যাদি, সেখান থেকে পাই হচ্ছে বিটুমিন রাস্তা তৈরি করার, ঠিক আছে। এরকম অনেক আছে, আমরা সবই ডিটেলসে পড়ব, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা শুরু করি হচ্ছে, তাহলে পেট্রোলিয়াম আর পেট্রোল কি এক না? পেট্রোলিয়াম কি? পেট্রোলিয়াম হচ্ছে অপরিশোধিত তেল। অপরিশোধিত তেল, এটা কি? পেট্রোলিয়াম, ঠিক আছে। আর পেট্রোল যেটা, সেটা হলো পেট্রোল থেকে পাওয়া যায়, এটা হলো পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়, সেটা হলো পেট্রোল, আর ওইটা আমরা গাড়িতে ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, এখন প্রাকৃতিক গ্যাস যেটা, প্রাকৃতিক গ্যাসে 90% হলো মিথেন। প্রাকৃতিক গ্যাসে 90% থাকে কি? মিথেন, যেটার সংকেত আমরা এর আগে অনেকবার পড়ছি, CH4। এটা হলো কি? মিথেন। এটা কত পার্সেন্ট পাওয়া যায়? 90% হলো মিথেন। ক্লিয়ার? 90% মিথেন। তারপরে গ্যাস ইথেন পাওয়া যায় হচ্ছে 7%। এই গ্যাসের ভিতরে ইথেন পাওয়া যায় 7%, প্রোপেন পাওয়া যায় 6%, বিউটেন এবং আইসোবিউটেন 4%, পেন্টেন 3%, ঠিক আছে। এরকম বিভিন্ন আনুপাতিক হারে এগুলো পাওয়া যায়। তবে
বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ পিওর গ্যাস পাওয়া হচ্ছে 99%, মিথেন 99%। যে গ্যাসে মিথেনের পরিমাণ বেশি সেই গ্যাসটাকে পিওর বলা হয়। সেই গ্যাস তত পিওর, যে গ্যাসে মিথেনের পরিমাণ যত বেশি সেই গ্যাস তত পিওর। যেরকম এখানে হচ্ছে কিসের, এই যে মিথেন, বাংলাদেশে মিথেন পাওয়া গেছে এখন পর্যন্ত 99%, প্রায় 94 থেকে 99%। মানে বাংলাদেশের গ্যাসগুলো স্বাভাবিকভাবে একটু বেশি পিওর, বুঝছো? ক্লিয়ার? বাংলাদেশের গ্যাসগুলো চায়। এবার এখন প্রশ্ন যে এই গ্যাস কোন গ্যাস স্যার? এটা এই গ্যাস হচ্ছে যেটা সাধারণত সাপ্লাই লাইন থেকে আসে। আমরা বাজারে দুই ধরনের গ্যাস ব্যবহার করি, একটা হলো সিলিন্ডার গ্যাস, একটা সাপ্লাই গ্যাস। ঠিক আছে, সিলিন্ডার গ্যাস যেটা আমরা দোকানে বোতল আকারে কিনতে পাওয়া যায়, নিয়ে এসে সেট করে আমরা ভ্রাম্যমাণ হিসেবে ব্যবহার করি। আর একটা হচ্ছে কি সাপ্লাই গ্যাস। সাপ্লাই গ্যাসটা সাধারণত গ্রাম অঞ্চলে নাই, শহর অঞ্চলে। ঠিক আছে, শহর অঞ্চলে যেসব শিল্প কারখানা এরিয়াগুলা, যেসব ভিআইপি আবাসিক এরিয়াগুলা, এইসব জায়গাতে দেওয়া হয়। কারণ ওরা সেইভাবেই দেয় যে অঞ্চলে সাধারণত এই যে বায়োফুয়েলের পরিমাণটা নাই। ঠিক আছে, বায়োফুয়েল বলতে এখানে বায়োমাস যেটাকে বোঝানো হয়। বায়োমাস বলতে যে খড়ি, খড়কুটা টুকরা বা কাঠ। হ্যাঁ, আমাদের গ্রামের মানুষ কিন্তু এগুলাই জাল দেয় সাধারণত, পাতা এগুলা সাধারণত যে অঞ্চলে পাওয়া যায় না সেই অঞ্চলগুলোতে এই সাপ্লাই গ্যাসটা দেওয়া হয় রান্নার কাজে। ঠিক আছে, যেরকম দেখো, মনে করো একজন শহরে বসবাস করে, ও কি ওখানে কি গাছের পাতা দিয়ে কি রান্না করার মতো সুযোগ আছে? খড়ি দিয়ে রান্না করার মতো সুযোগ আছে? তখন কি করা লাগে, খড়িটা কেনা লাগে বাইরে থেকে। যে এইরকম যেসব অঞ্চলে ঝামেলা আছে সেই সব অঞ্চলে মনে করে সাপ্লাই গ্যাসটা দেওয়া হয়। ঠিক আছে, আর সাপ্লাই গ্যাসটা দেওয়া হয় এক্সট্রাভাবে কী করা হয়, তখন আবার ওই যে তোমার যারা সিলিন্ডার ব্যবহার করে ওরা তো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস নিয়ে। আমাদের ডিটেলস বিষয় নাই এখানে, আমাদের হালকা পাতলা আলোচনা আছে গ্যাস নিয়ে। এখন এরপরে আমরা পুরো পেট্রোলিয়াম। তবে হ্যাঁ, কয়লা নিয়ে একটু হালকা কথা বলি। কয়লা তোমাদের বইতে একটু অল্প দেওয়া আছে, নাই প্রায়। কয়লা নিয়ে একটু কথা বলি। কয়লা হচ্ছে সাধারণত মাটিতে উদ্ভিদ দেহ পচে বা উদ্ভিদ দেহ পরবর্তীতে বিভিন্ন চাপে এবং তাপে কয়লাতে রূপান্তরিত হয়। ঠিক আছে, বাংলাদেশে অনেক কয়েকটা কয়লার খনি আছে, অনেক কয়েকটা গ্যাস খনি আছে, বুঝছো? বাংলাদেশে কয়লা এবং গ্যাসে, বাংলাদেশ কয়লা এবং গ্যাসে সমৃদ্ধ, এক কথায় যেটা। পর্যাপ্ত পরিমাণে কয়লা আছে, পর্যাপ্ত পরিমাণে গ্যাস আছে বাংলাদেশে, বুঝছো? আচ্ছা, কারণ বাংলাদেশে দুর্নীতি বেশি। আচ্ছা, এখন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে যেরকম গ্যাস আছে, পর্যাপ্ত পরিমাণে সেরকম কয়লাও আছে। কিন্তু বাংলাদেশে যে পরিমাণ কয়লা আছে সেই পরিমাণ তোলার মতো যে সক্ষমতা বা তোলার মতো যে অবস্থান, সেটা আবার বাংলাদেশের নাই। কারণ একটা জায়গা থেকে কয়লা তোলার মানে হলে সেই জায়গার নিচে নিচে হতেছে গর্ত করা। মানে বিষয়টা এরকম, ধরো কয়লা তো তোলা হয় হচ্ছে, ধরো একটা এরিয়াতে কয়লা পাওয়া গেল, তাহলে এই এরিয়ার মনে করে এখান থেকে কয়লা তোলা হয়। ঠিক আছে, এখন এই এরিয়াটা মনে করে ধরো দিনাজপুর বারো পুকুরিয়া প্রায় মনে হয় 1200 ফিট নিচে দিনাজপুর বড় পুকুরিয়া কয়লার খনি আছে, এখান থেকে কয়লা তোলা হয়, বাণিজ্যিকভাবে কয়লা তোলা হয়। দিনাজপুর একটা আছে প্রায় 1200 ফিট নিচে মাটি থেকে। মানে এখান থেকে যে কয়লাগুলো এই তোলা হয়, তাহলে এই নিচের অংশগুলো কি ফাঁকা হয়ে যাচ্ছে না? ফলে সম্ভাবনা থাকে এটা মনে করো যে ধসে পড়ার। এই যে একটা রিস্ক, এই ভয়গুলো থেকে সাধারণত এই প্রাণীজ যে সম্পদগুলো এগুলা ব্যবহার করা একটু করা হয়, এই কয়লা ব্যবহার করা। ঠিক আছে, তো সব জায়গায় কয়লা তোলা অনুমোদন দেয় না। তবে যদি কোনোভাবে এরকম পাওয়া যায় যে এই অঞ্চলে কয়লা আছে বা এই অঞ্চলে গ্যাস আছে, তাহলে দ্রুত সেই অঞ্চলের মানুষজনকে সেখান থেকে সরাইয়ে দিয়ে সেই অঞ্চলটাকে সরকারিভাবে মানে ওইটা আওতাভুক্ত করা হয় যে এটা বাংলাদেশের একটা সম্পদ, এবং ওদেরকে পর্যাপ্ত পরিমাণ মূল্য দিয়ে অন্য কোনো স্থানে পাঠানো হয়, বুঝছেন? এরকম না, এটা কোনো পুকুর না, এটা জাস্ট ধরো খুঁড়তে হয়তো পাওয়া যায়, অথবা দেখা যায় যে কোনো গবেষণা ক্ষেত্রে পাওয়া গেছে, এরকম, বুঝছো? সবচেয়ে বেশি দেখা যায় যে এই গ্যাসের সন্ধান পাওয়া যায় হলো টিউবওয়েল করতে নিয়ে হুট করে যদি ওই পয়েন্টে যায়, যদি আঘাত করে, তখন নদীর থেকে গ্যাস বের হয়, এরকম ফ্যাক্টর থেকে কাজ করে আর কি। যাই হোক, তবে হ্যাঁ, বাংলাদেশে তেল নাই। বাংলাদেশ আবার তেলে সমৃদ্ধ না। বাংলাদেশ গ্যাস আর কয়লাতে সমৃদ্ধ, কিন্তু তেল নাই বাংলাদেশে। ঠিক আছে, তেল আবার আসতে হচ্ছে মধ্যপ্রাচ্যে, এই যে ইরাক, ইরান, তোমার সৌদি আরব, কুয়েত, কাতার, যেগুলা মানে মিশর, মধ্যপ্রাচ্যের যে অংশগুলা, এখানে পর্যাপ্ত পরিমাণে তেল আছে, বুঝছো?
এরা আবার এই দিকে বিখ্যাত, মানে সারা পৃথিবীতে আল্লাহ এমনভাবেই ব্যালেন্স করে ছেড়ে দিছে, ঠিক আছে। আবার মনে করো যে আমেরিকার ওইদিকে, ব্রাজিল, ওই যে আর্জেন্টিনার ওই দিকের অঞ্চলগুলো তোমার ইয়াতে আবার ওইদিকে একটু স্বর্ণ বেশি আছে, আফ্রিকা স্বর্ণের খনি ওদের ওদিক দিয়ে কিছু কিছু, তবে আছে। অন্যান্য দেশে যে নাই তা না, অন্যান্য যে দেশে যে নাই তা না, সব দেশেই সব কিছুই কম বেশি আছে, কিন্তু একটা লিমিটেশন আছে যে এইখানে এটা বেশি পাওয়া যায় এরকম আর কি, ঠিক আছে। যাই হোক, আমরা এখন পড়বো হলো তেল। তেলটা নিয়ে আমাদের একটু ডিটেলস পড়া আছে। পেট্রোলিয়াম। এখন পেট্রোলিয়াম সাধারণত যে কাজটা করা হয়, পেট্রোলিয়ামে যে বক্সটা, একটা চুল্লি আছে মনে করো, এই চুল্লির হলো মাথা হলো 1 2 3 4 5 6 7 8টা, ঠিক আছে। এই তোমাদের বইতে 8টা দিচ্ছে, আমি 8টা দিয়ে ব্যাখ্যা দিচ্ছি। 8টা মাথা দিয়ে বের হয়। উদাহরণস্বরূপ আমরা যদি এই যে, এখন আমরা তো এই চুল্লি কোনোদিন দেখি নাই, তাই না? এখন আমরা একটা উদাহরণ দিতে পারি। ধরো ওই যে আমরা যে ধান ভাঙা মেশিন তো দেখছি অনেকে, ঠিক আছে। এদিক দেখি, একদিক দিয়ে ধান দিলে আর একদিক দিয়ে কী বের হয়, একদিক দিয়ে চাউল, একদিক দিয়ে খুদ, একদিক দিয়ে গুঁড়া, একদিক দিয়ে হয়তো মানে 3 4 রকমের জিনিস বের হয় না? হ্যাঁ, ঠিক একই রকমভাবে মনে করো যে এই পেট্রোলিয়ামের ক্ষেত্রেও তাই, যে তুমি একটা পাইপ দিয়ে যখন ওর ভিতরে পেট্রোলিয়াম ইনপুট করবে, তখন ওই চুলার বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে ওখান থেকে কয়েকটা ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যায়, তারপরে গ্যাসোলিন বা পেট্রোল পাওয়া যায়, তারপরে ন্যাপথা পাওয়া যায়, কেরোসিন পাওয়া যায়, ডিজেল পাওয়া যায়, লুব্রিকেটিং তেল পাওয়া যায়, জ্বালানি তেল পাওয়া যায়, আর হলো বিটুমিন বা পিচ পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটু ব্যবহারগুলো দেখি। প্রথমত পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম গ্যাস প্রথমে পাওয়া যায় পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম গ্যাসকে সংক্ষেপে কি বলা হয়? এলপিজি, বুঝছো? এলপিজি। এই যে এলপিজিটা মনে করো আমরা যে বোতলে দেখি, বোতলের এই গ্যাসের নাম কি জানো? এলপিজি, ওইটা না, বোতলের যে গ্যাস, ওইটার নাম কি? এলপিজি। এই যে এলতে হলো লিকুইড, পিতে পেট্রোলিয়াম, আর জিতে গ্যাস, মানে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা সংক্ষেপে আমরা বলি কি? এলপিজি। এইটাই হচ্ছে ওই অপরিশোধিত তেল থেকে আসে, বুঝছো কি? ওইটা অপরিশোধিত তেল থেকে পাওয়ার পর এটা সিলিন্ডারে ভরায় ওইটা বাজারে ছাড়া হয়, আর সেটা আমরা কিনে নিয়ে ব্যবহার করি। দেখো ওইটার গায়ের সাথে লেখা আছে এলপিজি, ঠিক আছে। এলপিজি মানে হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে এটা পাওয়া যায়। ওই চুলার একটা পাইপের তাপমাত্রা হলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওই তাপমাত্রা থেকে এটা পাওয়া যায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে, বুঝছো? আচ্ছা, এটা সাধারণত 1 থেকে 4 কার্বন বিশিষ্ট হয়, ঠিক আছে। কয় কার্বন বিশিষ্ট? 1 থেকে 4 কার্বন বিশিষ্ট। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই 4টা মনে থাকবো। কি কি? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই 4টা। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই 4টা থেকে আমরা মনে করো যে এলপিজি পাই। এর কার্বন সংখ্যা হলো 0 থেকে 20 পর্যন্ত, তাপমাত্রা হলো 0 থেকে 20 পর্যন্ত, কার্বন সংখ্যা হলো 1 থেকে 4 পর্যন্ত। তাহলে ব্যবহার করা হয় কোথায়? রান্নার কাজে। ব্যবহার করা হয় কোথায়? রান্নার কাজে, আচ্ছা, বা অন্যান্য তাপ উৎপাদনের কাজে, এক কথায় রান্নার কাজে, শেষ। তারপর হলো পেট্রোলিয়াম বা গ্যাসোলিন। পেট্রোলিয়াম বা গ্যাসোলিন, আচ্ছা, পেট্রোলিয়াম বা গ্যাসোলিন যেটাকে আমরা পেট্রোল বলি, এইটাই হলো পেট্রোল। এই পেট্রোলটা দিয়ে আমরা যে গাড়ি চালাই, যে এক কথায় মোটর সাইকেল চলে, বাস চলে, ঠিক আছে। আচ্ছা, বাসের ভিতরে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে, সেটা কিন্তু আবার জানো তো। বাস, ট্রাক, এগুলো কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে। আমরা যে যানবাহনগুলো চালাই, এই যানবাহনগুলো কি কি দিয়ে চলে বলো তো? আচ্ছা, প্রথমত গ্যাস দিয়ে চলে, এই এলপিজি দিয়ে চলে, এটা দিয়েই চলে, গ্যাস দিয়ে চলে। দ্বিতীয়ত পেট্রোল দিয়ে চলে, তারপরে অকটেন, তারপরে ডিজেল, বুঝছো? তারপরে কি আর একটা আছে, কেরোসিন, না? কেরোসিন দিয়ে ভারী গাড়ি চলে, ভারী ইঞ্জিন, আচ্ছা। যদি জেড ইঞ্জিনগুলো দেখলে, যদি এর মধ্যে আবার কোয়ালিটি আছে, সেটা পরে আমরা ওই বিষয়ে ডিটেলস বলবো না, ঠিক আছে। ওই যে দেখবা যে মোহাম্মদের ওখানে একটা পাম্প আছে, পাম্পের সাথে লেখা কেরোসিন, ঠিক আছে। ওখানে যে হেলিকপ্টার ল্যান্ড করে, ঠিক আছে। যাই হোক, আমরা ওই বিষয়ে কথা বলতেছি, কারণ ওই জন্য আমার কোনো কথা এখানে নাই, যেটা আছে সেটা বলবো, এমনি অনেক লং, ঠিক আছে। ওইটা বড় করে সেটা শিখবা। এখন দেখো পেট্রোল, প্রথমত পেট্রোলে যেটা করা হয়, এই পেট্রোলে এই যে আমরা পেট্রোল ব্যবহার করি, এটা ব্যবহার করা হয় ওখানে। তারপরে তোমার এখানে অকটেন ব্যবহার করা হয়, ডিজেল ব্যবহার করা হয়, কিন্তু 3টা মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে, তুমি যদি এলপিজি ব্যবহার করো, এলপিজির যে গাড়িগুলা, এই গাড়িগুলাতে শক্তি কম,
হচ্ছে এলপিজির গাড়ির শক্তি কম। যেরকম সিএনজি, ধরো তুমি এরকম কোনো একটা ঢালু পাহাড় বা এরকম কোনো জায়গাতে উঠতে নিচ্ছ, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি যে এলপিজির গাড়িগুলো দিক দিয়ে নিয়ে যাও, উঠে পারবো না, বুঝছো, কিছু দূর উঠে থেকে যাবো, বন্ধ হয়ে যাবো, ঝামেলা, এনার্জি কম, বুঝছো। হ্যাঁ, আর পেট্রোল বা অকটেনের যে গাড়িগুলো, এগুলোর আবার শক্তি মোটামুটি বেশি, ঠিক আছে, এই এলপিজির থেকে একটু বেশি, ওরা আবার মনে করে উঠতে পারে। কিন্তু সবচেয়ে বেশি শক্তি হচ্ছে ডিজেলে। এই তিনটের, এই কয়টার ভিতরে সবচেয়ে বেশি কোথায়? ডিজেলে। এই জন্য দেখবা ভারী যে গাড়িগুলা সেটা সাধারণত ডিজেল দিয়ে চলে, যেমন ট্রাক, ভ্যাকো, বা যেসব যে ইঞ্জিন, যেটা ইঞ্জিন চালিত যে ট্রিলারগুলো আছে, হ্যাঁ, এলে কি কোনোদিন কোথায় আটকে যায়? চাকা ধরলে পারে ঠিকই উঠে যাবো, চাকাটা মাটির যদি আটকে কোনো হবে তাহলে ঠিকই উঠে যাবো, ঠিক আছে, কারণ এগুলা এই হাই লোডেডই মনে করো জিনিস। ক্লিয়ার কি এখন? তাহলে আমরা এখানে কি কি পেলাম? পেট্রোল, ঠিক আছে, পেট্রোলের কার্বন সংখ্যা হচ্ছে 21 থেকে তাপমাত্রা হলো 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে, 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর কার্বন সংখ্যা হচ্ছে 5 থেকে 10। আচ্ছা, যেরকম কার্বন সংখ্যা 5 থেকে 10 কেন? পেন্টেন, হেক্সেন, হেক্টেন, অকটেন, ননেন, ডেকেন, বুঝছো? এটা সিরিয়াল তোমার মুখস্থ করা লাগবে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অকটেন, ননেন, ডেকেন, বুঝছো? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অকটেন, ননেন, ডেকেন। এই যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই চারটা হচ্ছে কিসে? গ্যাস। সেটা কিছুক্ষণ আগে পড়ছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই চারটা কি? গ্যাস। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি? তারপরে অকটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অকটেন, ননেন, ডেকেন, এই কয়টা হলো তরল, বুঝছো? পেট্রোল কি তরল না? অকটেন কি তরল না? মনে থাকবো এই বিষয়গুলো। আচ্ছা, তারপরে হচ্ছে এটা কাজ কি তাহলে কোথায় ব্যবহার করা হয়? গাড়ির ইঞ্জিনে। আচ্ছা, তারপরে হচ্ছে ন্যাফথা। ন্যাফথা, ন্যাফথা হচ্ছে এই যে তোমার ন্যাফথা হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহার করা হয়। পেট্রোকেমিক্যাল শিল্প মানে বোঝো, মানে এই এক কথায় কি, অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম হলো এমন এক ধরনের পদার্থ যেখান থেকে কেমিস্ট্রি শিল্পের অনেক কাঁচামাল উৎপন্ন হয়। কথা কি বুঝছো? এই যে অপরিশোধিত তেল যেটা পেট্রোলিয়াম, এই পেট্রোলিয়াম থেকে এত পরিমাণ প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো থেকে পুরা কেমিস্ট্রি শিল্পই মনে করো চলে এক কথায়। মানে তুমি এক কথায় কি বলা যায় এটা, যে পেট্রোলিয়াম থেকে তুমি কেমিস্ট্রি চালানোর জন্য সমস্ত কাঁচামাল পাচ্ছ। কাঁচামাল দ্বারা কি বোঝায়? কোনো প্রোডাক্টের কাঁচামাল দ্বারা কি বোঝায় সেটা আবার জানো তো? কাঁচামাল দ্বারা বোঝায় হচ্ছে কি, ওই প্রোডাক্ট তৈরি করার জন্য তোমার কি কি দরকার সেটাকে বলে কাঁচামাল। কথা কি বুঝছো? যেরকম আমরা যে বার্মির জুতা ব্যবহার করি, এটা কাঁচামাল কি? পলিথিন না, বার্মির যেটা এই যে এইগুলা বুঝছো, এইগুলা পলিথিন, এটা হচ্ছে কাঁচামাল। ক্লিয়ার কি? এটাকে বলা হয় কাঁচামাল। আচ্ছা, ঠিক একই রকম ভাবে আমরা পরেরটাতে যাই। ন্যাপথার পরে হচ্ছে কেরোসিন। এই যে এই কেরোসিনতে জেট ইঞ্জিন চলে, তুমি দেখলে নাই, দেখছ? কেরোসিন দিয়ে কি জেট ইঞ্জিন চলে। জেট ইঞ্জিন কোনটা? বিমানের ইঞ্জিন, জাহাজের ইঞ্জিন, ঠিক আছে, যেটা ভারী ইঞ্জিন। ক্লিয়ার? কারণ এখানে প্রচুর পোড়াতে হয়, প্রচুর হিট উৎপন্ন হতে হয়, তাছাড়া তো তোমার এগুলো চলবো না। জেট ইঞ্জিন যেটা, ঠিক আছে, বিমানের ইঞ্জিন। আচ্ছা, কেরোসিনের দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কত? 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্ফুটনাঙ্ক। আর কার্বন সংখ্যা হলো 11 থেকে 16। আর পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ থাকে? 13 ভাগ। মানে 100 কেজি তুমি যদি পেট্রোল অপরিশোধিত পেট্রোলকে দাও, তাহলে সেখান থেকে মাত্র 13 কেজি কেরোসিন পাবে। 100 কেজিতে মাত্র 13 কেজি পাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো পেট্রোল পাওয়া যায় মাত্র 5 কেজি পাওয়া যায়। এমনি পেট্রোলের দাম বেশি, ওই জন্য পেট্রোলের দাম বাড়ে। তারপরে তো সরকার ভর্তুকি দেয়, বুঝছো? মানে মূল ঘটনাটা কেমন হয় দাঁড়ায়, যেটা অপরিশোধিত পেট্রোল তেল, এই যে এইটা যে অপরিশোধিত পেট্রোলিয়াম যেটা, এটার দাম বেশি না, এটার দাম কম। কিন্তু এটা যে নিয়ে আসার পরে এটা যে পরিশোধন করা হয়, পরিশোধন করতে যার খরচ মনে করো যে বেশি হয়ে যায়। একেতে তোমার ধরো আমরা দেশে পাই না, এটা বাইরের দেশ থেকে নিয়ে আসতে হয়। আর বাইরের দেশ থেকে নিয়ে আসার কস্টিং খরচ, এখানে নিয়ে এসে
তোমার এটাকে কি করে ফিল্টার করা করে একদম মানুষের ব্যবহার উপযোগী করা করতে খরচ মনে করো বাইরে যায়। বুঝছো কি এখন? ধরো কথার কথাই কলমটা তোমার এই দেশে নাই মনে করো, এখন এই কলমটা মনে করো তোমার বাইরে থেকে আমদানি করে, এখন বাইরে তুমি 5 টাকা দিয়ে কিনলে, এই কলমটা তোমার হাত পর্যন্ত আসতে যে কয়টা খরচ হচ্ছে সেটা কি আসার যোগ হবো না? বুঝছো? এর সাথে ভ্যাট থাকবো, পরিবহন খরচ থাকবো, এই পরিবহনের সাথে সম্পর্কিত যত মানুষগুলা সবার মনে করো যে এখান থেকে ধরো টাকা ধরা হবো। ঠিক আছে? এরকম কেরোসিন, কেরোসিন দিয়ে তাহলে কি কোথায় ব্যবহার করা হয়? জেট ইঞ্জিন। তারপরে হচ্ছে ডিজেল। ঠিক আছে, এই যে ডিজেল যেটা আমরা ব্যবহার করলাম, যেটা ডিজেল যানবাহনে, এটা তো বুঝলাই, কিছুক্ষণ আগে তো বললাম যে ডিজেল দিয়ে কি করা হয়, এটাও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু তুলনামূলক ভারী ইঞ্জিন। বেশি ভারী ইঞ্জিনের জন্য কেরোসিন, তুলনামূলক ভারী ইঞ্জিনের জন্য ডিজেল, আর মোটামুটি ভারী ইঞ্জিনের জন্য পেট্রোল আর অকটেন। আর মনে করো যে তাও পেট্রোলের থেকে আবার অকটেনের শক্তি বেশি। বুঝছো? পেট্রোলের থেকে আবার অকটেন শক্তি বেশি। বুঝছো? হ্যাঁ, কেরোসিন পাওয়া যায় 13 ভাগ, সেটা আবার দেখো। পেট্রোল পাওয়া যায় 5 ভাগ, প্রায় 2.5 গুণের থেকে একটু কম পাইতেছ তোমার অনুপাতে। আনুপাতিক হারে তো তোমার দেখা লাগবে তুমি কোনটা পাচ্ছ। তুমি কথার কথা, তুমি ধান দিয়ে তুমি যে চাউলটা পাচ্ছ, পর্যাপ্ত পরিমাণে চাউল পাও না, চাউলই তো বেশি পাও। এখন ধরো তুমি যে 1 মণ ধান দিয়ে যদি 5 সের চাউল পাই, তাহলে চিন্তা করো তো, তাহলে তোমার চাউলের দাম কোন জায়গায় চলে যেত। এখন কি বিষয়টা বুঝছো? এই হলো বিষয়। আচ্ছা, তারপরে দেখো আছে প্যারাফিন মোম। প্যারাফিন মোম যেটা, এই প্যারাফিন মোম হচ্ছে যেটা আমরা ঠোঁটে দিই। আচ্ছা, ঠোঁটে যেটা দিই, মেরিল তো একটা কোম্পানি, আবার অ্যাডভান্স হয়ে যাবো, সেটা না, আর বিষয়টা এটা না। দেখো ওটা কি বলি আমরা, মেরিল পেট্রোলিয়াম জেলি। না, ওটা আমরা কি বলি, মেরিল পেট্রোলিয়াম জেলি বলি না। মেরিল তো জাস্ট ওটা একটা কোম্পানির নাম, মেরিল তো কোনো ইয়া না। পেট্রোলিয়াম জেলিটা হচ্ছে মানে প্রোডাক্টের নাম। এখন হুইল আমরা জানি, হুইল তো একটা কোম্পানি, তাই না? কিন্তু প্রোডাক্ট কি? গুড়া সাবান। ঠিক আছে? হারপিক কি? আমরা হারপিক মানেই বুঝি যে মনে করো যে টয়লেট, আসলে মূল নাম টয়লেট ক্লিনার। হারপিক একটা কোম্পানির নাম। হারপিক, হারপুন, আর কি কি সব কোম্পানি আছে, সুইফট কি কি সব নাম আছে, এটা তো বিভিন্ন কোম্পানির নাম, কিন্তু মূল নাম কি? টয়লেট ক্লিনার। আর সরাসরি দোকানে থেকে হারপিক দেন, আর দোকানদারও বোঝে ওটি। আমার কথা কি বুঝছো এখন? আচ্ছা, এখন এই যে যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে প্যারাফিন মোম। প্যারাফিন মোম হচ্ছে কি মেরিল পেট্রোলিয়াম জেলি। এটা লেখা থাকে না ওই নিচে, দেখো যে যারা ঠোঁটে ব্যবহার করো আর কি শীতের দিনে, ভ্যাজলিন যেটা, ওই নিচে যে লেখা দেখো মেরিল পেট্রোলিয়াম জেলি বা ভ্যাজলিন পেট্রোলিয়াম জেলি। পেট্রোলিয়াম জেলি তার মানে পেট্রোলিয়াম আর তার সাথে কি জেলি, মানে ওইটা পরিশোধন করে, ওই তেলকে পরিশোধন করে যে প্রোডাক্টটা পাওয়া গেছে, ওইটাকে আবার প্যাকেট করে আমাদের ঠোঁটের জন্য ব্যবহার করা হয়। আমার কথা কি বুঝছো? তারপরে দেখো, তারপরে হচ্ছে পিস। পিস হচ্ছে যে রাস্তাতে যেটা ব্যবহার করা হয়। ঠিক আছে, রাস্তা তৈরির জন্য রাস্তাতে যেটা ব্যবহার করা হয় সেটাকে কি বলে? পিস। আচ্ছা, ক্লিয়ার কি? তাহলে এটা আমাদের গেল হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপ কি ক্লিয়ার? এটা জাস্ট আমরা বললাম হলো পেট্রোল। এখন কয়টা বাজে একটু টাইমটা বলো? 33। ওরা আসছে। আচ্ছা, আসো, তুমি তোমার কাজ শুরু করো। আসতে দেরি আছে, এখন যাওয়ার সময় নেই, আমাদের মেলা পড়া আছে। কেবল শুরু, কেবল বললাম গ্যাস, কয়লা, তেল। তা আমাদের তেলটা ডিটেলস ছিল, তেলটা বললাম। এখন এই অধ্যায়ের মূল পড়া শুরু হবো জৈব যৌগ, হাইড্রোকার্বন, যেটা এই অধ্যায়ের প্রধান পড়া। এতক্ষণ যা পড়ছিল সব এমসিকিউ আসবো, একটা সিরিজ আসবো, কিচ্ছু আসবো না। তুমি এই 3 পৃষ্ঠা না বললেও যায় আসে না। হয়তো 1 মার্কের একটা এমসিকিউ পারবে না, বা 2 মার্কের একটা এমসিকিউ পারবে না, কিন্তু যেটা রিয়েল সৃজনশীল আসবো সেটাই এখন থেকে শুরু হলো, হাইড্রোকার্বন নাম। ঠিক আছে? ভাবো না ভাবো, কিছু করা নাই, এটাই হলো কথা। না, হাইড্রোকার্বন শুরু করি। প্রথম প্রশ্ন, হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোকার্বন হচ্ছে কি কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগগুলোকে কি বলে? হাইড্রোকার্বন। ঠিক আছে, এই যে এক কথায় হাইড্রোজেন,
জেন আর হলো কি কার্বন, ঠিক আছে। এই যে এইটার হাইড্রো আর এখান থেকে কার্বন, এই মিলে হলো হাইড্রোকার্বন, ঠিক আছে, হাইড্রোকার্বন। এই হলো হাইড্রোকার্বন, ঠিক আছে। হাইড্রোকার্বন প্রধানত দুই ধরনের, একটা হলো অ্যালিফ্যাটিক আর একটা হলো অ্যারোমেটিক, ঠিক আছে। অ্যালিফ্যাটিক আর কি অ্যারোমেটিক। আচ্ছা, অ্যালিফ্যাটিক আর কি অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক শব্দের অর্থ হলো চর্বিজাত, অ্যালিফ্যাটিক শব্দের অর্থ কি চর্বিজাত, আর অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ, অ্যারোমেটিক শব্দের অর্থ কি সুগন্ধ, ক্লিয়ার, চর্বিজাত আর কি সুগন্ধ। আচ্ছা, আমাদের এই এসএসসি লেভেলে অ্যারোমেটিক নিয়ে কোনো কথা বলা নাই, হালকা একটু আলোচনা করা আছে, এবং তোমাদের বইতেই লেখা আছে অ্যারোমেটিক যৌগ নিয়ে আমরা উচ্চতর ক্লাসে আলোচনা করব। মানে আমরা এখন যা পড়ব মনে রাখবে, এরপর থেকে যা পড়ব সব অ্যালিফ্যাটিকের অন্তর্ভুক্ত, মানে অ্যারোমেটিক তোমাদের এখানে নাই। অ্যারোমেটিকের যে পার্টটা এটা এদের থেকে আরো অনেক বড়, এই জন্য এটা দেয় না এখানে, ঠিক আছে। অ্যারোমেটিকের পার্টটা ওই অ্যালিফ্যাটিকের থেকে অনেক বড়, ঠিক আছে। এখন এই অ্যালিফ্যাটিকটা আমাদের আছে, অ্যালিফ্যাটিকটাই পড়ি, অ্যালিফ্যাটিকটা পড়তেই আমাদের এই অবস্থা হয়ে যাবো, ঠিক আছে। এখন অ্যালিফ্যাটিক সাধারণত দুই ধরনের, একটা হলো মুক্ত শিকল আর একটা হলো বদ্ধ শিকল। কি কি? একটা হলো মুক্ত শিকল আর একটা হলো বদ্ধ শিকল, দুই ধরনের। একটা হলো মুক্ত শিকল আর একটা হলো বদ্ধ শিকল, ক্লিয়ার। একটা কি মুক্ত শিকল আর একটা কি বদ্ধ শিকল। আচ্ছা, মুক্ত শিকল আবার কয় ধরনের? দুই ধরনের, ঠিক আছে। মুক্ত শিকল আবার কয় ধরনের? দুই ধরনের, একটা হলো সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। একটা হলো সম্পৃক্ত আর একটা কি অসম্পৃক্ত। কোনো সমস্যা? একটা সম্পৃক্ত আর একটা কি অসম্পৃক্ত। অসম্পৃক্ত আবার দুই ধরনের, একটা হলো দ্বিবন্ধন আর একটা হলো ত্রিবন্ধন। মনে থাকবো, অসম্পৃক্ত কয় ধরনের? দুই ধরনের, একটা কি দ্বিবন্ধন আর একটা কি ত্রিবন্ধন, ক্লিয়ার। আচ্ছা, আর ওই পাশে আমরা কি বললাম? বদ্ধ শিকল। আচ্ছা, বদ্ধ শিকল আবার হলো দুই ধরনের। বদ্ধ শিকল কয় ধরনের? দুই ধরনের। এটা হচ্ছে একটা সম্পৃক্ত আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত, ঠিক আছে, অসম্পৃক্ত। একটা হচ্ছে বদ্ধ শিকল আর একটা হলো মুক্ত শিকল, একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত, একটা দ্বিবন্ধন একটা ত্রিবন্ধন, ক্লিয়ার কি? আচ্ছা, দ্বিবন্ধনের কার্বন বন্ধন থাকবে এরকম দুইটা, ত্রিবন্ধনের কার্বন থাকবে বন্ধন তিনটা, আর সম্পৃক্ত বন্ধন থাকবে একটা। সম্পৃক্ত বন্ধন একটা, এটা হলো সাইক্লিক আকারে গঠন করবে এরকম, মানে একটা চক্রাকার গঠন করব বদ্ধ শিকল যেটা, আর এটা কোনো চক্রাকার গঠন করব না। যাই হোক, এটা আমরা একটা সিম্পল ধারণা দিলাম, এখন আমরা ডিটেলসে যাব। আচ্ছা, আমি একটু সংজ্ঞাগুলো বলে দিচ্ছি, কথা বলতেছি, কথার সাথে মিলায় নাও। অ্যালিফ্যাটিক শব্দের অর্থ হলো চর্বিজাত। অ্যালিফ্যাটিক শব্দের অর্থ কি? চর্বিজাত। আচ্ছা, অ্যালিফ্যাটিক শব্দের অর্থ তাহলে কি? চর্বিজাত। এটা কয় ধরনের? একটা হলো কয় ধরনের? দুই ধরনের, একটা হলো মুক্ত শিকল আর একটা কি বদ্ধ শিকল। আচ্ছা, এখন মুক্ত শিকল কয় ধরনের? দুই ধরনের। মুক্ত শিকল কাকে বলে? যেসব হাইড্রোকার্বনের কার্বন শিকল দুই প্রান্ত মুক্ত অবস্থায় থাকে তাকে মুক্ত শিকল বলে, ঠিক আছে। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কি যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে দুই প্রান্ত মুক্ত অবস্থায় থাকে, এই পাশেও মুক্ত থাকবে এই পাশেও মুক্ত থাকবে। বিষয়টা এরকম, ধরো একটা মনে করো যে দড়ি বা একটা মালা মনে করো আছে, একটা মালা মনে করো এরকম লম্বা করা আছে, দুই প্রান্ত কি এভাবে লাগানো আছে, হ্যাঁ, যে এরকমভাবে লম্বা করা আছে মনে করো, এইটা হলো মনে করো মুক্ত শিকল। কিন্তু যখন এই দুইটাকে তুমি এইভাবে লাগাই এরকমভাবে গিট দিয়ে দিবে, তখন এইটাকে কি বলে? বদ্ধ শিকল, ঠিক আছে কি? আচ্ছা, তাহলে মুক্ত শিকল কাকে বলে? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে দুই প্রান্ত কি অবস্থায় থাকে? মুক্ত অবস্থায় থাকে, তাকে কি বলে? মুক্ত শিকল বলে। আর যে সকল হাইড্রোকার্বনের
কার্বন শিকলের দুই প্রান্ত বদ্ধ অবস্থায় থাকে তাকে কি বলে? বদ্ধ শিকল বলে। মনে থাকবে তাহলে মুক্ত শিকল আর বদ্ধ শিকল কি? আচ্ছা, মুক্ত শিকল আবার কয় ধরনের? দুই ধরনের। একটা কি? সংক্ষিপ্ত। আচ্ছা, যে মুক্ত শিকলে কার্বন কার্বন শুধু এক বন্ধন থাকে, কি কার্বন কার্বন এক বন্ধন থাকে, সেটাকে কি বলে? সম্পৃক্ত। যেটাকে কি বলে? সম্পৃক্ত। আর যেটাতে একক অথবা একক বন্ধন থাকে না, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, সেটাকে কি বলে? অসম্পৃক্ত। ঠিক আছে, সেটাকে কি বলে? অসম্পৃক্ত। মানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, সেটাকে কি বলে? অসম্পৃক্ত। এখন এই যে অসম্পৃক্ত আবার কয় ধরনের? দুই ধরনের। একটা হলো দ্বিবন্ধন আর একটা হলো কি? ত্রিবন্ধন। যেসব হাইড্রোকার্বনের কার্বন শিকলে অন্তত মানে সর্বনিম্ন অন্তত একটি দ্বিবন্ধন থাকে, সেটাকে মনে করে দ্বিবন্ধন। আর যেটা হলো অন্তত একটি ত্রিবন্ধন থাকে, সেটা হলো ত্রিবন্ধন। ঠিক আছে কি? আচ্ছা, তারপরে আসে হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক হচ্ছে শব্দটা হলো গ্রিক শব্দ, অ্যারোমা থেকে আসছে। অ্যারোমেটিক শব্দের অর্থ কি? সুগন্ধ। অ্যারোমেটিক যৌগ সাধারণত কেমন? অ্যারোমেটিক যৌগ সাধারণত দেখতে হচ্ছে এরকম এরকম, মানে বেনজিন আকৃতি। এই যৌগটার নাম হলো বেনজিন। ঠিক আছে, বেনজিন দেখতে এরকম, 3-4টা কাঠামো আছে বেনজিনের, এরকম আছে। এটা হচ্ছে বেনজিন। ঠিক আছে, আর একটা আছে এরকম কার্বন বেনজিন। এটা যৌগটার নাম কি তাহলে? বেনজিন। এটা হলো বেনজিন। ক্লিয়ার? এটা কি তাহলে? বেনজিন। এই দেখো বেনজিনের সংকেত কিন্তু 3টে লিখে দিছি আমি। আর একটা সংকেত আছে C6H6, এটাও বেনজিন। ঠিক আছে, তাহলে বেনজিন কয়টা? দেখো তো, 4টা আঁকানো হলো কিন্তু আমাদের। ক্লিয়ার কি? বেনজিন, বেনজিন, ন্যাপথলিন, টলুইন, জাইলিন, তারপরে মনে করো যে মানে কি কি বলছি? বেনজিন, ন্যাপথলিন, টলুইন, জাইলিন, বুঝছো? ফেনল, গ্যামাক্সিন, প্যারাসিটামল, এগুলো সবই মনে করো যে অ্যারোমেটিকের অন্তর্ভুক্ত। প্যারাসিটামল কোনটা কত? যেটা জ্বর আসলে খাই। ঠিক আছে, এইটা মনে করে অ্যারোমেটিকের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আছে হচ্ছে অ্যারোমেটিক যৌগর ভিতরে কিছু সমগোত্রীয় আছে। সমগোত্রীয় ভিতরে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড আর হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, এই কয়েকটা, মানে এইটাকে বলে হচ্ছে এক কথায় জৈব অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডকে কি বলে এক কথায়? জৈব অ্যাসিড। এই প্রত্যেকটা ডিটেলস আমাদের পড়া লাগবে। এটা প্রত্যেকটার প্রস্তুতি, প্রত্যেকটার বিক্রিয়া, প্রত্যেকটার ব্যবহার, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম, 4টা। মানে ধরো আমরা পড়বো এইভাবে, অ্যালকেন পড়বো, অ্যালকেনের নামকরণ পড়বো, অ্যালকেনের বিক্রিয়া পড়বো, অ্যালকেনের প্রস্তুতি পড়বো, অ্যালকেনের ভৌত ধর্ম পড়বো, অ্যালকেনের রাসায়নিক ধর্ম পড়বো, তারপরে অ্যালকেন শেষ। ঠিক আছে, তারপরে আবার পড়বো হলে অ্যালকিনের ভৌত ধর্ম, অ্যালকিনের রাসায়নিক ধর্ম, অ্যালকিনের বিক্রিয়া, অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিনের নামকরণ, তারপরে আবার অ্যালকিনের ব্যবহার, আবার ওটা শেষ। ঠিক আছে, এইভাবে মনে করো যে কয়টা পড়া লাগতেছে আমাদের? অ্যালকেন পড়বো, অ্যালকিন পড়বো, অ্যালকাইন পড়বো, অ্যালকোহল পড়বো, অ্যালডিহাইড পড়বো, আর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড পড়বো। তারপরে এসে পড়বো হচ্ছে এই অধ্যায়ে তোমার যে প্লাস্টিক যেটা প্লাস্টিক দ্রব্য কীভাবে তৈরি করা হয়, প্লাস্টিক দ্রব্য, তারপরে টেফনল, পিভিসি পাইপ, লাইলন, এই বিষয়গুলো। ঠিক আছে, ধাপে ধাপে, পলিথিন, এই বিষয়গুলো। আচ্ছা, এখন তোমরা যেটা বাসায় একটু মুখস্থ করবে সেটা হচ্ছে 270 পৃষ্ঠায় দেখো আছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, সিরিয়াল একদম মুখস্থ করা লাগবে। বুঝছো? হ্যাঁ, এইটা মুখস্থ না হলে সম্ভব না। আমি সিরিয়ালটা আর একবার বলে দিচ্ছি। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, এটা সিরিয়াল না মুখস্থ করলে সম্ভব না। কারণ এর পরবর্তী ধাপ এটা হলো অ্যালকেনের, হচ্ছে এটা। তারপরে হচ্ছে অ্যালকিনে যখন যাবে তখন বিষয়টা হচ্ছে মানে বিষয়টা এরকম: মিথিন, ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন। ক্লিয়ার? তারপরে যখন মনে করো তুমি অ্যালকাইনে আসবে তখন হচ্ছে মিথাইন, ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন। ক্লিয়ার? তারপরে একই রকমভাবে যখন তুমি অ্যালকোহলে যাবে তখন মিথানল, ইথানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানল। বুঝছো? আচ্ছা, একই রকমভাবে যখন তুমি অ্যাসিডে যাবে মানে জৈব অ্যাসিড তখন হচ্ছে মিথানোইক অ্যাসিড,